বিশ্বকাপের গ্রুপ পর্বের অর্ধেক খেলা শেষ, অন্তত বাংলাদেশের জন্য তো বটেই। এরই মধ্যে 3টি ম্যাচ খেলে ফেলেছে টাইগাররা শ্রীলঙ্কার বিপক্ষে। যারা এর শেষ ম্যাচটি দেখে হতাশ, তাদের জন্য বলছি এখনো কিন্তু 3টি ম্যাচ বাকি বাংলাদেশের। স্বাগত ওয়ার্ল্ড কাপ কার্নিভালের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। আজ আমরা স্টুডিওতে পেয়েছি জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিমকে। স্বাগত জানাচ্ছি আপনাকে বেলিম ভাই। ধন্যবাদ। এবং এছাড়া আমাদের মাঝে ক্রিকেট ফ্যান হিসেবে আজকে যোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জুনায়েদ পাইকার, আছেন সেক্রেটারি জাভেদ আলী এবং জয়েন্ট সেক্রেটারি আব্দুল মজিদ। আপনাদেরকেও স্বাগত জানাই স্টুডিওতে। আমরা বাংলাদেশ প্রসঙ্গে তো কথা বলবোই, তার আগে নজর দিতে চাই আজকের ম্যাচ। আর কিছুক্ষণ পরে একটি হাই ভোল্টেজ ম্যাচ, ব্যাটিং দানব ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকা। সিডনিতে বাংলাদেশ সময় সকাল 9:30টায় শুরু হবে ম্যাচটি। ভারতের কাছে হারের পর এই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য প্রোটিয়াদের। অন্যদিকে টানা 2 ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ক্যারিবীয়রা থাকতে চায় জয়ের ধারায়। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা এই ম্যাচের কিছু তথ্য জানাতে চাই আপনাদের। শুরুতেই দেখে নিতে চাই সম্ভাব্য একাদশ কেমন হতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের। আমরা শুরুতে দেখছি ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশের শুরুতে আছেন কিন্তু ডুয়ান স্মিথ এবং ক্রিস গেইল অনুশীলন করেননি, তার একটি শঙ্কাও ছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়তো তাকে একাদশে দেখা যাবে। জোনাথন কার্টার আছেন, মার্লন স্যামুয়েলস খেলুন ওয়ান ডাউনে, লেন্ডন সিমন্স, দিনেশ রামদিন, ড্যারেন সামি, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, জেরেমি টেইলর এবং নিকিতা মিলারের জায়গায় হয়তো আবারও দেখা যেতে পারে সুলেমান বেনকে। এবার একটু নজর দিতে চাই 11 জনের মধ্যে স্পটলাইটটি থাকছে কার উপর, সেটি নিশ্চয়ই বলে দিতে হবে না। ক্রিস গেইল গত ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন, বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরি। 3 ম্যাচে 1 সেঞ্চুরিতে তার রান 255, গড় 85, স্ট্রাইক রেট 112.8 এবং তার সেরা স্কোর কিন্তু গত ম্যাচেই করেছেন 215। এবারে নজর দিতে চাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশটি কেমন হতে পারে। দক্ষিণ আফ্রিকার একাদশেও খুব বেশি পরিবর্তনে, একমাত্র ইনজুরির জন্য ভার্নন ফিলান্ডার নেই, তার জায়গায় হয়তো এই ম্যাচে ঢুকবে অ্যারন ফাঙ্গিস অথবা কায়েল অ্যাবট। এছাড়া পেসে আরও আছেন মর্নে মর্কেল, ডেল স্টেইন, একমাত্র স্পিনার ইমরান তাহির, ফরহান বাহারদিনকে দেখা যেতে পারে এই ম্যাচে। জেপি ডোমিনি আছেন, ডেভিড মিলার, এফ ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস, কুইন্টন ডিকক এবং ওপেনিং এ তার সঙ্গী হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকার স্পটলাইট কার উপর থাকছে সেটি একটু দেখে নিই। দক্ষিণ আফ্রিকার স্পটলাইট থাকছে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এখনো বিশ্বকাপে হয়তো মেলে ধরতে পারেননি নিজেকে, তবে গেইলের মতোই যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারেন। ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান, 2 ম্যাচে 55 রান, গড় 27.5, স্ট্রাইক রেট 74.32 এবং সেরা 30। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের আপাতত এই তথ্যগুলো আমরা জেনে নিলাম। ফিরতে চাই অতিথিদের কাছে আলোচনায়। জাভেদ ভাই, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের হয়তো শুরুর দিকে এই ম্যাচে আপনি নিশ্চিতভাবে ফেভারিট বলতে পারতেন দক্ষিণ আফ্রিকাকে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচের পারফরমেন্সের পর এই ম্যাচে এবং দক্ষিণ আফ্রিকাও শেষ ম্যাচের পারফরমেন্সের পর এই ম্যাচে নিশ্চয়ই খুব এক্সাইটিং হতে যাচ্ছে। হ্যাঁ, অফকোর্স ওয়ার্ল্ড কাপে ঢোকার আগে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আমরা কোনোভাবে কাউন্ট করিনি আমরা ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু তারপর তারা প্রথম খেলার পর যেভাবে কামব্যাক করেছে, আর কামব্যাক মানে উইথ কনভেন্স, এত কমফোর্টেবল ব্যাটিং করেছে। মানে আমি বলবো যে স্পেশালি ড্যারেন সামি আর সেমন্স, ওই দুইটা ম্যাচ মানে এত গেলে এটা হতেই পারে 4-5টা এমনটা ইনিংস খেলে, কিন্তু ওরা যেহেতু কনসিস্টেন্ট, আর গেল যদি ঝড় দেয় তাহলে আমি মনে করি, আর যেহেতু এই কন্ডিশন আপনাকে পেস বোলিং কিছু হলেও হেল্প পায় বা রাইট এরিয়াস করলে এত ইজি হয় না মারা বাজে বল ছাড়া, তো সেই জন্য ওয়েস্ট ওই জায়গাটা এগিয়ে গেছে। আর সাউথ আফ্রিকার কথা বলবো, ওরা কিন্তু হয়তো ইন্ডিয়াতে স্লিপ করে গেছে, তারাও কিন্তু আজকে ভেরি স্ট্রংলি কাম ব্যাক করবে, কেন তারা ওই টাইপের মেন্টাল ভেরি স্ট্রং। আর ওয়েস্ট ইন্ডিজকে বলবো নো ডাউট তারা ভালো ক্রিকেট খেলছে লাস্ট 2 ম্যাচ, বাট তারপরেও ওরা একটু পাকিস্তানের মধ্যে একটু আনপ্রেডিক্টেবল, রাইট? মানে তার আপনার হিসেবে একটু এগিয়ে থাকছে দক্ষিণ আফ্রিকায়। অবশ্যই। ওকে, আমরা একটু ক্রিকেট ফ্যানদের মতামত জানতে চাই। নিশ্চয়ই মন খারাপ বাংলাদেশের ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের, কারণ বাংলাদেশ ম্যাচ হেরে গেছে শ্রীলঙ্কার সঙ্গে এবং খুব বাজেভাবেই হেরেছে বলতে হবে। একটু আসলে কালকের ম্যাচটি শুনি আপনার কাছে। শুরুতে আপনার কাছে যেতে চাই জুনায়েদ, কেমন লেগেছে কালকের ম্যাচে বাংলাদেশের খেলা? শুরু থেকে এই ফিল্ডিং এর ব্যাপারটায় আসি। ফিল্ডিং আসলে প্রথম ম্যাচে আমরা যেরকম ফিল্ডিং দেখলাম, বিশেষ করে রুবেলের ক্যাচ ছিল বা যে এফোর্ট গুলো ছিল ইয়েতে সাকিবের ক্যাচ ধরাটা এফোর্ট, সেরকম জিনিসগুলো আমরা কালকে ফিল্ডিং এ ভাবে লক্ষ্য করা যায়নি। জিনিসটা এটা আমাদের জন্য দুঃখ, মানে আমরা হারি জিতি বাট বডি ল্যাঙ্গুয়েজটা ওরকম থাকলেই আমাদের ভালো লাগে, সেখানে এই জিনিসটা খুব ল্যাকিং ছিল আমাদের কাছে মনে হয়েছে। আর এই তো আর ক্যাচ মিস হতে পারে খেলা, কিন্তু এইরকম এত খুব সহজ ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্টে এরকম সহজ সুযোগ হাতছাড়া করলে দ্বিতীয় কেউ সুযোগ এভাবে দিতে চায় না, তো এটাই আর কি একটা বড় সমস্যা হয়ে দাঁড়ালো। আর ব্যাটিং অর্ডারেও আমাদের একটু খারাপ লাগলো যে অনেক আমাদের ভালো ভালো ব্যাটসম্যানগুলোকে পরে নামানো হচ্ছে, যাদেরকে হয়তো আগে সুযোগ দিলে, কারণ 5-6টা উইকেট পড়ে যাওয়ার পর যদি একজন মাঠে নামে এত বড় প্রেশার, এমনিতেই রান অনেক বড় ছিল, এর মধ্যে 5টা উইকেট নাই, তো এরকম প্রেশার নিয়ে খেলাতে তাদেরকে একটু মানে উপরের দিকে নিয়ে টেনশন ফ্রি করে খেলানোর মধ্যে ভালো। পুরো ম্যাচে ওই একটা সময় যখন সাকিব মুশফিক জুটে এবং সাকিব নেমেছেন 6 নম্বরে, মুশফিক নেমেছেন 7 নম্বরে, ওই জুটির সময়টাতেই মনে হচ্ছিল যে বাংলাদেশ কিছুটা হলো ম্যাচে আছে। মজিদ, কালকের ম্যাচ নিয়ে আপনার মতামত জানতে চাই।
ধন্যবাদ। আসলে দিনে গুড ডে ব্যাড ডে থাকে, টচ একটা ফ্যাক্ট। আমি মনে করি টচ দিনের শুরুতে টচে যদি জয়ী হতো হয়তো আমরা ব্যাটিং নিতাম, আর ব্যাটিং নিলে হয়তো আমাদের এই যে সেকেন্ড ইনিংসে যে ব্যাটিং করার চাপটা, রিকভার রান রেটের যে ব্যাপারটা, এটা হয়তো ওরকম মনে হতো না। আর টচ প্লাস হলো গিয়ে ক্যাচ মিস তো গেম মিস, তো সো তিনটা ডিপার্টমেন্টে যেদিন সঠিক হয় সেদিন একটা টিমের রেজাল্ট বেরিয়ে আসে। তো সেই ক্ষেত্রে কালকে যেন মনে হচ্ছে, আমরা যখন টিভি সেটের সামনে খেলা দেখছিলাম, যে আমাদের আসলে মানে পুরো দিনটাই এরকম মনে হচ্ছে। একটা ক্যাচ মিস হওয়ার পরে যেটা হয় যে পুনরায় যদি সেকেন্ড টাইম যে ওই ক্যাচটা আবার মিস না হয় তাহলে রিকভারি করা যায়, কিন্তু দেখা যায় পরের আবার মিস হচ্ছে। তো তখন মোরালি প্লেয়ারদের ভিতরে একটা ডাউন হওয়ার একটা ভাব কাজ করে। তো তারপরেও আমরা খুব আশাবাদী, সবসময় আশা নিয়ে বসে থাকি যে বাংলাদেশ। এই কথাই জানতে চাই যে এখনো 3টি ম্যাচ বাকি, জাভেদ নিশ্চয়ই আশা ছাড়েননি বাংলাদেশকে নিয়ে। অবশ্যই আশা তো ছাড়বো না, বা বাংলাদেশ আসলে একটা ব্যাট দিয়ে যেতেই পারে যে কোনো টিমের জন্য। আর ওই দিন আসলে মনে হয় না আমাদের ফরে ছিল, দ্যাটস আসলে যখন বাংলাদেশ আসলে খারাপ খেলে তখন কিন্তু আসলে সবকিছুই খুঁটিনাটি দেখা হয়। হয়তো অনেকে বলতেছে যে 5-6-তে 6-7-এ মুশফিক সাকিব নামছে, ওরা কিন্তু যে কোনো পজিশনে খেলতে পারে, তাই না? এখন যদি প্ল্যানটা সাকসেস হতো তখন কিন্তু আমরা তাকে বাবা দিতাম। হ্যাঁ, অনেকে ক্যাপ্টেনকে বলতেছে না ক্যাপ্টেনের ভুল ছিল, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না আসলে 6-7 কোনো ফ্যাক্ট, কারণ যে কোনো পজিশনে কিন্তু আসলে বাংলাদেশের দরকার একটা গুড ডে, এবং সেটা হয়তো পরের ম্যাচে আমরা দেখতে পাবো ইংল্যান্ডের বিপক্ষে মেবি। কিন্তু এই ম্যাচ নিয়ে সমালোচনার জায়গা আছে অনেক। আমরা একটু সেই প্রসঙ্গে আসতে চাই আপনার কাছে জাভেদ ভাই, যে বাংলাদেশের প্রথমে টপ অর্ডার, আপনি নিজে একজন ওপেনার ছিলেন, এবং ওপেনিং এ বাংলাদেশের দুর্বলতা সবসময় রিসেন্ট পাস্টে আমরা দেখতে পাচ্ছি। তামিমের সঙ্গে আনামুল ক্লিক করতে পারছে না। এরপরে ব্যাটিং অর্ডারে একটা আমরা সেটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কেন এত নিচে খেলানো হচ্ছে মুশফিককে, সাকিবকে। একই সঙ্গে আমাদের পাওয়ার প্লে প্রপারলি ইউজ করতে না পারা, যেটি গতকালকের ম্যাচে আপনি খেয়াল করে দেখবেন, যখন সাকিব মুশফিক দারুণ খেলছেন ওই সময়টা যদি পাওয়ার প্লে নেওয়া হতো সাকিবের হয়তো ওই আউটটিও হতো না। সব মিলে আপনার দৃষ্টিতে কালকের ম্যাচের বিশ্লেষণ আপনি কিভাবে করবেন? দেখেন, প্রথম থেকে আমরা আজকে এই ম্যাচের আগে আপনি খেয়াল করে দেখবেন, আমরা কি নাম আমাদের নাম্বার 3 যে মমিনুলকে নিয়ে খুব আমরা আলোচনা সব জায়গায় হচ্ছে, কেন ওকে উপরে খেলানো হচ্ছে না। ঠিক আছে, ইটস ফাইন, একদম রাইট ছিল, হয় ওকে খেলানো উপরে খেলানো হবে, আদারওয়াইজ ড্রপ যাবে, ইজ এ পিওর ব্যাটসম্যান। কিন্তু এর চেয়ে বড় আমি ইম্পর্টেন্ট দিচ্ছিলাম মুশফিকের ব্যাপারটা। আমি এটাও বলছিলাম, বা মানে সবাই বলবে, তার সাথে আমি আরো আগের থেকে বলছি যে কোনো অবস্থাতে আমাদের ইভেন ডোমেস্টিক খেলা হয়, আমরা অনেক সময় এই জিনিসটা আমাদের নেগেটিভটা কাজ করে, যে আচ্ছা ও উইকেট পড়ে গেছে, ও যাক, মেন প্লেয়ারটা পরে যাক। এটা আমি মনে করি ভেরি আনপ্রফেশনাল, ভেরি নেগেটিভ থিঙ্কিং। আপনি যদি ভালো প্লেয়ার, ও যদি না পারে তাহলে যে ওর চেয়ে দুর্বল প্লেয়ার ও কিভাবে পাবে? আমি ওই প্লেয়ারকে ছোট করছি না, কিন্তু মুশফিক বা সাকিব এরা এমন প্লেয়ার, ভেনু চেজিং 300+ অর নর্মালও এরা গ্রাফ করে, এরা স্টে করতে পারে উইকেটে, স্পেশালি মুশফিকের কথা বলবো, উইথ স্লগ করতে পারে। আপনি যদি মুশফিকের স্লগ সুইপ বলেন, আপনি ডাউন দ্য উইকেট সরে পেস বোলিং এর সোজা যেটা মারে, তো ওই জন্য ওই জায়গাটা আমি জানি না যে বাংলাদেশ টিমের কি প্ল্যানিং ছিল। আমরা বরাবরই ওয়ার্ল্ড কাপ আরম্ভ হওয়ার আগে বলছি, আমাদের 1 নম্বর ব্যাটসম্যান ধরি, সেটা হচ্ছে মুশফিকুর রহিম। সাকিব হচ্ছে অলরাউন্ডার। আমি জানি না কেন মুশফিককে আপনি নাম্বার 4, নাম্বার 5, ম্যাক্সিমাম 5। আর যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদের কথা আসছে, মাহমুদুল্লাহ রিয়াদ কনসিস্টেন্ট পারফর্মার, ঠিক আছে, এই জন্য ওকে উপরে সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে, মুশফিক তো কনসিস্টেন্ট পারফর্মার উইথ মাহমুদুল্লাহ, ওই 6-7 করে কিন্তু বাংলাদেশ টিম এস্টাবলিশড হয়েছে, রাইট, দুইটা প্লেয়ার মাহমুদুল্লাহ আর নাসির। তাহলে এই জন্য ওরা ওই জায়গায় তাও একটু হ্যান্ডেল করতে পারবে। কিন্তু মুশফিক হচ্ছে পিওর ব্যাটসম্যান, উইকেট কিপারটা ছেড়ে দেন, উইকেট কিপার তো পরে কাজ, কিন্তু পিওর ব্যাটসম্যান। মাহমুদুল্লাহ অলরাউন্ডার, নাসির অলরাউন্ডার, ব্যাটসম্যান কাম বোলার। তো মুশফিককে আমি জানি না কালকে 7 নম্বর মানে কি যুক্তি একটা হতো, কি না ও মুশফিক কাম অ্যান্ড কোয়াইট খেলে, এই জন্য যে 300 করে ফেলেছে, তাহলে ওকে আমি পরে দিব, অন্যকে সুযোগ দিই। কিন্তু মুশফিক কালকে মানে অবশ্যই নাম্বার 4 যাওয়া দরকার ছিল, আর ম্যাক্সিমাম 5 যদি ওভাবে চিন্তা করতো, ঠিক আছে আমি সাকিবকে 3-তে পুশ করে দিই, আর মাহমুদুল্লাহ রিয়াদকে পিছনে নিয়ে আসি, মানে বা সৌম্য সরকারের পিছনে নিয়ে আসি, ইনএক্সপিরিয়েন্স সাকিব চান্স নেবে একটা, মুশফিক গিয়ে 4 নম্বরে খেলবে। এটা একটা 300+ অলওয়েজ, কারণ আমরা যে পজিটিভ। আর আমি বলছি না যে বাংলাদেশ টিম কিন্তু কালকে বাজে ক্রিকেট খেলেছে, কিছু কিছু জায়গায়। আমি আপনাদেরকে আমি অ্যাড করবো নাকি? নিশ্চয়ই। আচ্ছা, ওই মানে জুনিয়র, যেমন আপনি বলছেন যে ফিল্ডিং এর ব্যাপারটা, এই একটি জায়গায় আমি মিস হতে পারে, আমি অ্যাকসেপ্ট করি না। হ্যাঁ, মিস হতে পারে, কি আপনি যদি 100টা ক্যাচ আসে,
আপনি ওখানে 2টা বা 4টা মিস হবে, আপনার অ্যাভারেজ থাকবে 95%, আপনার ডিরেক্ট হিট আপনার থাকবে, কালকে শ্রীলঙ্কার ছিল 87%, বাংলাদেশের ছিল 13%, উইচ ইজ ভেরি টার্নিং পয়েন্ট। কেন আপনি যখন একটা বিলিয়ন ক্যাচ ধরবেন, আপনি একটা বিলিয়ন রান আউট করবেন, তখন আপনি খেয়াল করে দেখবেন টিম চাঙ্গা হচ্ছে কি পজিটিভ জিনিসটা অনেক কিছু আসে। আর আপনি যখন এই টাইপের ক্যাচ ছেড়ে দিবেন, তখন বোলার যেমন ডাউন হয়, আপনি যখন 1 রান দিয়ে দিবেন বোলার যেমন ডাউন হয়, তেমনি সে ব্যাটিংও গিয়ে এফেক্ট করে আমি মনে করি, এবং সেটাই আসলে হয়েছে। তবে যেহেতু এখনো আসলে অনেকটা পথ আছে বাংলাদেশে, নিশ্চয়ই নতুন করে গেম প্ল্যান হবে, দলীয় অনেক হয়তো নিশ্চয়ই কাটাছেড়া করবেন টিম ম্যানেজমেন্ট। আমরা একটু আজকের ম্যাচে আবারও ফিরতে চাই। জাভেদ, দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ কাকে সমর্থন করছেন এই ম্যাচে? আসলে সমর্থন দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাকে কেন? অ্যাকচুয়ালি দক্ষিণ আফ্রিকা মনে হচ্ছে যে অলওয়েজ ওরা আনপ্রেডিক্টেবল, মানে চোকার বলা হয় তাদেরকে, কিন্তু এই বিশ্বকাপে তাদেরকে একটু অন্যরকম লাগছে। আমি চাচ্ছি যে ওরা একটু ভালো খেলুক। আচ্ছা, নিশ্চয়ই। একটু আমরা বিসিএস এর অন্য সদস্যদের কথা শুনি, একই মত নাকি কোনো ভিন্নতা আছে জুনায়েদ? না, আমারও পছন্দ সাউথ আফ্রিকার সাথে একটা, মানে ওদের কেন জানি সবসময় লাক ফেভার করে না, এত সুন্দর একটা টিম, এত ব্যালেন্স, সব ভালো ভালো প্লেয়ার। এবং আজকের ম্যাচটায় মানে ওদের কিন্তু আজকের পারফরমেন্সে ডিপেন্ড করবে যে সেকেন্ড রাউন্ডে কার সাথে খেলবে। সো এটা একটা ভাইটাল, কারণ তারা তো যাবেই অবশ্যই, কিন্তু জিতে যাওয়াটা তার ওখানে সুবিধা হবে, সে একটা কার সাথে ফাইট করবে। সো আই থিঙ্ক এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট তার দুজন দলের জন্যই, যারা জিতবে পরের মানে যাওয়াটা অনেকটা ইজি হবে, ভালো টিম পেতে পারে, সহজ টিম একটু হতে পারে। মজিদের কাছে আসতে চাই, দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ। আমি আবারও বলছি টচ একটা বিষয়, যে দল আগে ব্যাটিং করবে আমি বলবো যে তাদের জন্য অ্যাডভান্টেজটা বেশি থাকবে। এই ওয়ার্ল্ড কাপ আসলে সেটাই হচ্ছে, যারা আগে ব্যাট করছে, বড় রান করছে এবং চেস করে কিন্তু জয়ের খুবই কম আমরা পরিসংখ্যান দেখতে পাচ্ছি। কিন্তু দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে কিন্তু দুদলেই দারুণ কিছু ব্যাটসম্যান আছেন, আমরা খুব ভালো করে জানি। ক্রিস গেইল যদি নাও খেলেন, ওয়েস্ট ইন্ডিজ তার আগের ম্যাচে 300 করে রান করেছে, এবং অধিনায়ক জেসন হোল্ডার একটি কথা মজা করে বলেছেন যে গেইল ছাড়াই আমরা 300 করছি, ও যখন খেলবে তখন আমরা 400 করে ফেলবো, এবং গত ম্যাচে 372 করলো। তো আসলে ওয়েস্ট ইন্ডিজের এই দলটাকে আপনি যদিও দক্ষিণ আফ্রিকা এগিয়ে রাখছেন, হয়তো তারা বিশেষ করে পেস অ্যাটাকে নিশ্চিতভাবে এগিয়ে, কারণ এদের পেস অ্যাটাকটা কিন্তু অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজের। 3টা কারণে আমি আফ্রিকাকে এগিয়ে রাখছি। ফার্স্ট হচ্ছে আপনার গিয়ে আমলার ফর্মে থাকার পর তাদের কম্প্যাক্ট ব্যাটিং, এর মধ্যে আবার তারা স্লগ করতে পারে ওদের ক্যাপ্টেন ডিভিলিয়ার্স, এটা একটা কারণ। এছাড়া জেপি ডোমিনির ডেভিড মিলার আছেন, মিলার ওই জায়গায় মানে গ্রাফ তো করে, উইট ইজ মানে হ্যামার্ড লাগেনি, তার শটগুলো বোঝা যায় না, যেমন গেল মারছে বোঝা যাচ্ছে, মিলারটা বোঝা যায় না, একটা কারণ। 2টা কারণ হচ্ছে দে আর ভেরি মাচ মানে কনসিস্টেন্ট উইথ কনফিডেন্ট, কে তাদের ফিল্ডিং অ্যাপ্রোচ গুলা, তাদের বোলিং তো নো ডাউট টপ অ্যাটাক, আমি যদি বলবো ফাস্ট বোলিং ইমরান তাইরি আসার পর, এটা একটা কারণ। আর ওইগুলো কারণে আমি বডি ল্যাঙ্গুয়েজ বা তারা ভেরি মাচ কনফিডেন্ট কে মানে ঢুকবে এই ম্যাচ, মানে তারা মুডি না ওয়েস্ট ইন্ডিজ দল। আমি কিন্তু সাপোর্ট, আমি আজকে চাবো ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করুক, কারণ আমি ওনার পছন্দ করি, কিন্তু সবকিছু মিলিয়ে বাস্তবতা ওয়েস্ট ইন্ডিজের ফর্মে আছে, ওরও সুযোগ আছে, আমি কিন্তু বেশি পার্থক্য দেখছি না। আর উইথ কন্ডিশন ওয়াইজ ওয়েস্ট ইন্ডিজ ভালো বল করে, যেটা ফর্মে আছে ব্যাটিং এর দিক দিয়ে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু অত পিছিয়ে, হয়তো 5-10% পিছিয়ে আছে, কিন্তু সাউথ আফ্রিকা মানে নামছেই কি আমরা বিশ্বকাপ, এটা প্রেশারও আবার নেগেটিভ পজিটিভ, আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হব বা আমরা টপ জায়গায় যাব, মানে ওরা কিন্তু ইন্ডিয়ার সঙ্গে হেরে, আজকে যদি ওরা খেলা দেখবেন, আমি বিশ্বাস করি ওরা কিন্তু সেম বডি ল্যাঙ্গুয়েজ থাকবে, ওদের মুভমেন্ট, ওদের রানিং, সেটা সাউথ আফ্রিকা আর বিশেষ করে নিউজিল্যান্ড। তো ওই জন্য আমি বলছি সব দিক দিয়ে যে এই জায়গায় এগিয়ে আছে 5-10%। তবে একটা কথা হচ্ছে, আমরা এই ম্যাচের স্পটলাইট লিখেছি ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিস গেইলের উপর। দীর্ঘদিন অফ ফর্মে থাকার পর ক্রিস গেইল গত ম্যাচে একটি ভয়াবহ ইনিংস খেলেছেন। জুনায়েদ, আপনার কি মনে হয় যে ক্রিস গেইলের পক্ষে এরকম আবারও ধারাবাহিক হয়ে ওঠা সম্ভব, নাকি তিনি গতকালকার ম্যাচটি আসলে খেলে ফেলেছেন, আবারও তিনি হয়তো বা অনেক দিনের জন্য ঘুম দেবেন? কি মনে হয় আপনার কাছে? আমার তো মনে কালকে তো ফার্স্ট ইয়ার লাইফ পেলো আর কি, তারপর সে ঝড় শুরু করলো, এলবিডব্লিউ ছিল ক্লোজ কল, তো আর কি এখন তার আসলে প্রেডিক্ট করা মুশকিল গেইলের ব্যাপারটা। তো গেইলের ব্যাপারটা আসলেই মানে ওর যেদিন ওর লাক ফেভারের ব্যাপার আছে অনেক কিছুই। সো যদি আমার মনে হয় পারফরমেন্স আমরা পেতে পারি, বাট আমি শিওর না আসলে। আচ্ছা, জাভেদ ভাই কি মনে হয়? অবশ্যই ইজ এস্টাবলিশড, ও যে টাইপের খেলে, যেমন ও কিন্তু যে আমি যে গেলের সঙ্গে তুলনা করি, আফ্রিদি কিন্তু প্রচুর মারে, কিন্তু ও কিন্তু সেট হয় না। গেল কিন্তু আপনি 2020 দেখেন, যখনই সে কাম অ্যান্ড কোয়াইট থেকে 5-7-10 বল খেলা, মানে কমেন্ট্রি বলতে থাকে বা আমরা আমাদের ব্যাড নিউজ, কেন ও একদম আগে বলে পেস দেখে, বাউন্স দেখে, তারপর সেই জন্য তার সাকসেস হওয়ার পরিমাণ কিন্তু বেশি, ইভেন 20 ওভার্স বা 50 ওভার্স। তো অবশ্যই আর এই টাইপের প্লেয়ার যখন, যারা গ্রেট প্লেয়ার, এই টাইপের যারা যখন তারা রানে থাকে, তখন রান চাকা চলতেই থাকে, আর যখন অফ ফর্মে থাকে তখন আমরা যেমন কি অনেক প্লেয়ার
প্লেয়ার অফ ফর্মে, মোটামুটি প্লেয়ার কিন্তু অফ ফর্মে থাকার পর 25-30 করে, এরা কিন্তু প্রথমে আউট হয়ে যায়। গেল যদি 15-20 করে ফেলে, অলওয়েজ তার চান্স থাকে কে বড় রান করার, কেন ওটা যেভাবে ব্যাটিং করে ও কিন্তু ক্রস খেলে না, ও কিন্তু যেগুলো মারে বেস রেডি করে হয় এদিকে মারে, প্রুভেন তাকে বলা। এবং গত ম্যাচে দেখবেন যে তার শেষ 100 এসেছে কিন্তু 33 বলে। আচ্ছা, আমরা যা দেখতে পাচ্ছি এই ম্যাচটি কিন্তু শুরু হওয়ার খুব বেশি বাকি নেই, 1 ঘন্টারও কম সময়, এবং এই ম্যাচে এখন পর্যন্ত সমর্থনের পাল্লাটা হেলে আছে দক্ষিণ আফ্রিকার দিকেই। আমরা একটু দলের মুখোমুখি পরিসংখ্যান দেখাবো এবং সেখানেও দেখবো যে দক্ষিণ আফ্রিকা কিন্তু বেশ এগিয়ে। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুটি দল ওয়ানডেতে এর আগে কিন্তু অনেকবার মুখোমুখি হয়েছে এবং জয়ের পাল্লাটা যেটি বলছিলাম যে হেলে আছে দক্ষিণ আফ্রিকার দিকেই। আমরা দেখতে পাচ্ছি দুই দলের মুখোমুখি পরিসংখ্যান 57 ম্যাচ খেলা হয়েছে, 42টি জয় দক্ষিণ আফ্রিকার, ওয়েস্ট ইন্ডিজের জয় মাত্র 13 ম্যাচে, একটি ম্যাচ টাই এবং একটি ম্যাচ পরিত্যক্ত। তবে এইসব পরিসংখ্যান বা যে কোনো কিছু কিন্তু ক্রিস গেইলের জন্য ঘুরিয়ে দেয়া মুহূর্তের ব্যাপার, যার কারণে এই ম্যাচের আরো বেশ কিছু আলোচনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন অতিথিরা। আমাদের সাথেই থাকুন, একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছে একটু পরে। চলছে ওয়ার্ল্ড কাপ কার্নিভাল, বিরতির পর স্বাগত জানাচ্ছি আরো একবার। আর কিছুক্ষণ পরে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। পুল বির এই ম্যাচের আগে আমরা একটু দেখিয়ে দিতে চাই এই পুলের পয়েন্ট টেবিলের সবশেষ অবস্থাটা কি। এই গ্রুপের এখন পর্যন্ত অপরাজিত দল কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন ভারত, সে কারণে তারা শীর্ষে, 2টি ম্যাচে 2টি জয় নিয়ে 4 পয়েন্ট নিয়ে সবার উপরে। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টও 4, 1 ম্যাচ হেরেছে তারা, 2টি ম্যাচ জিতেছে। নেট রান রেটে ভারতের পরে অবস্থান প্লাস 1.339। এর পরের অবস্থানে আয়ারল্যান্ড, ঠিক নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজের তাদের পরে অবস্থান, কিন্তু পয়েন্ট কিন্তু সমান 4, 2টি ম্যাচে তারা জিতেছে। চমকই বলতে হবে আইরিশ দলটার কথা। দক্ষিণ আফ্রিকা আছে কিন্তু তারপরে 4 নম্বরে, 1 জয় 1 হারে 2 পয়েন্ট নিয়ে, এবং জিম্বাবুয়ে আছে তারপরে 5 নম্বরে, তাদের 1টি জয় 2 হার। আরব আমিরাতের পরে সবার নিচে একেবারে অবস্থান 92 বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানে, যেটি আরো একটি চমক এই পুলের পয়েন্ট টেবিলে। আমরা পয়েন্ট টেবিলটি দেখছিলাম যে এই ম্যাচের পর নিশ্চয়ই পয়েন্ট টেবিলে পরিবর্তন আসবে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার। এবং এবারের বিশ্বকাপে জাভেদ ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কোনো বোনাস পয়েন্ট নেই, যার কারণে নিট রান রেট আসলে একটা বড় ফ্যাক্টর হতে যাচ্ছে। এবং অনেক দল, বিশেষ করে নিউজিল্যান্ডের কথা বলতে হয়, তারা কিন্তু এই নিট রান রেটের কারণে, আপনার মনে আছে স্কটল্যান্ডের সঙ্গে একটা ভীষণ বিপদে পড়তে গিয়েছিল। এই ম্যাচে আসলে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিডনিতে খেলা, বিশ্বকাপের প্রথম ম্যাচ হচ্ছে আজ সিডনিতে। এটি কি হাই স্কোরিং ম্যাচ হবে মনে হয় আপনার? দেখেন, যতটুকু আমি জানি, যে আমি মানে আগেও বলছিলাম, আমরা সবাই বলছিলাম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাউন্সি উইকেট, সুইং উইকেট, আমি কখনো এটা আমি বলছিলাম যে উইকেট নিয়ে চিন্তা করা উচিত না বাংলাদেশ দলকে। কেন আপনি খেয়াল করে দেখবেন, এটা আইসিসি ইভেন্ট, আইসিসি সবসময় চাপে কিন্তু 4 ছক্কা। আমরা কিন্তু, আপনি হন, আমি হই, যারা নর্মাল দর্শক, বাইরের দর্শক, সবাই কিন্তু চায় রান করার জন্য। সেজন্য অবশ্যই এটা ভালো উইকেট হবে, কিন্তু আমার মনে হয় না প্রফেশনাল লেভেলে ওরা প্রথমে নেট রানের চিন্তা করবে আজকে যদি খেলা হয়। আগে যে কোনো দল চাইবে আগে জয়লাভটা করি, যদি ওইভাবে চিন্তা করে তাহলে এটা কিন্তু হতে পারে ব্যাকফায়ার হতে পারে। তো ওই জন্য ওটা চিন্তা করবে না, কিন্তু যে টাইপের উইকেট প্রথমে যদি 5-6 ওভার আমি বাদ দিয়ে দিই, যদি সেট ব্যাটসম্যান, যদি এক্সট্রা যদি কোনো কারণে বৃষ্টি হয় বা মহেশের না থাকে, আমি আশা করবো সবগুলো উইকেটই কিন্তু ভালো উইকেট। আর এই টাইপের উইকেটে কিন্তু আপনি স্ট্রোক যারা খেলে ওই জন্য বেশি সুবিধা, স্পেশালি সাইড স্ট্রোক, স্কোয়ার কাটন, পুল শট, কেন হরজনের সাথে যারা ভালো খেলে ওই জন্য প্লাস পয়েন্ট ইন দ্য সেন্স প্রথমে 4-5 ওভার মুভ করে এত সুন্দর বাউন্স থাকে যে আপনি স্ট্রোক খেলতে পারেন। আমাদের সাবকন্টিনেন্টাল আমরা বলি ব্যাটিং উইকেট, কিন্তু ব্যাটিং উইকেট ওইভাবে কিন্তু আপনি স্লগ করতে পারেন না, কিন্তু আপনি চাইলে এখানে স্লগ করতে পারেন আপনি ইন রাইট ওয়ে। আপনি ক্রস খেলবেন তা হবে, আপনি শর্ট বল পুল খেলছেন, অফসাইড স্কোয়ার কাট খেলছেন, আপনি ওভার দ্য টপ খেলছেন। কেন খেলছেন? যেহেতু উইকেটে ইভেন বাউন্স থাকে। আমাদের সাবকন্টিনেন্টাল উইকেট ট্রু উইকেট থাকে, ভালো উইকেট থাকে, এক্সট্রা বাউন্স থাকে না, কিন্তু ইভেন বাউন্স থাকে না। হয়তো ওই বাউন্সটা ওই জায়গায় পড়ে হয়তো অনেক সময় 1.5 ফিট উঠার কথা ওটা 2 ফিট উঠছে। মানে একটু দেখে শুনে খেললে বলে ব্যাটে আসলে এখানে সেট ব্যাটসম্যান যারা মেন্টাল স্ট্রং, এখানে আপনি যদি খেলা দেখেন আইল্যান্ডের, আপনি ওরা যে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করছে ভেরি মাচ কমফোর্টেবল, তারা মনে হয় না যে এগেন্স্ট ওয়েস্ট ইন্ডিজ খেলছে এবং এত বড় একটা 304 মনে হয় এটা কেন? বিকজ একদমই ট্রু উইকেট, বোলারের কিছু করার নাই যখন ব্যাটসম্যান সেট হয়ে যায়। কেন আপনি ব্যাটসম্যানের একটা জায়গায় অসুবিধা হয় যখন বল মুভ করে, এবং কন্ডিশনটাও হেল্প করেছিল অনেকটা, বোধহয় তাদের কাছাকাছি কন্ডিশন, তারা কাউন্টিতে ওরা শর্ট বল খেলে ইউজ টু। আইরিশ যে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে পুরা যেভাবে স্কোয়ার কাট করেছে, আমি বলবো ওরা ভেরি মাচ ইউজ টু। আমরা কিন্তু সাধারণত আমার সাবকন্টিনেন্টে ভালো পুল মারলে আমরা কিন্তু বলি ওয়াও, ড্রাইভের চেয়ে বেশি আমরা পুলকে বলি, কিন্তু ওদের কাছে পুলটা আমাদের সুইচ শটের মতো। আমরা যেমন সাবকনে প্রচুর সুইচ খেলি, ওদের কাছে পুলটা এমন শর্ট অফ লেন পুল খেলে ওরা, একদম আউটসাইড অফ স্টাম্প পুল খেলে ফেলে। তো ওই জন্যই সাকসেস হচ্ছে বেশি। আজকে স্কটল্যান্ডের কথা বলি, আইল্যান্ডের কথা বলি, একটা বড় কারণ সেম আফগানের কথা বলি, কেন ওরা ভালো খেলছে।
সেম যদি আমরা কথা বলি, বিকজ তারা শর্ট বলে ভেরি মাচ কমফোর্টেবল, আপনি ছাড়তে পারবেন শর্ট বল, কিন্তু ওরা ভেরি মাচ কমফোর্টেবল শর্ট বলকে মারার জন্য। আচ্ছা, এই শর্ট বল প্রসঙ্গে একটি কথা আমার কালকের ম্যাচ প্রসঙ্গে মনে পড়ে। বাংলাদেশের খেলায় আপনি নিশ্চয়ই দেখেছেন সাব্বির টপ স্কোরার। শর্ট বলে আমাদের অনেক ব্যাটসম্যানই প্রবলেম, কিন্তু সাব্বিরেরটা কালকে কিন্তু বেশ চোখে পড়েছে, বিশেষ করে তাকে বারবার লাকমল এবং মালিঙ্গারা বাউন্সার দিচ্ছিলেন, সে ডাক করছিল এবং শেষ পর্যন্ত কিন্তু সে বাউন্সারে আউটটা হয়েছে লাকমলের বলে। এটি খেয়াল করেছেন কিনা? না, অবশ্যই খেয়াল করেছে। আমাদের কিন্তু মানুষ বলে কি আমরা শর্ট বলে উইক, আমরা কিন্তু শর্ট বলে উইক না, আমরা শর্ট বলটা আমরা রান বের করতে পারি না। ওদের যেমন শর্ট বল রাইট এরিয়া না আসে, ও যা স্পেশালি আমি বলবো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডেরা এরা রকেট পুল শট করে, আমরা কিন্তু হয়তো যেমন তামিম পুল খেলে বা মুশফিক পুল খেলে, কিন্তু হয়তো দেখা গেল রিয়াদ পুল খেলে না, কিন্তু সে ছাড়তে পারে বা এক রান ট্যাপ করে, কিন্তু ওদের একটা শর্ট বল মানে ওরা বাজে বল হিসেবে কাউন্ট করে যে রাইট এরিয়া না হয়। মানে আমরা যেমন হাফ বলিকে চার মাই না, ওদেরকে হাফ বলের চেয়ে বেশি ইম্পর্টেন্ট শর্ট বল। আমাদের এটা বড় কারণ আমাদের হচ্ছে ব্যাটসম্যানদের মধ্যে তাহলে কি পুল করতে মানে হাবিবুল বাশারের পরে আসলে সেভাবে কি আসলে এটা বড় কারণ আপনি জানেন ফয়সাল ভাই, আমরা বিকজ আমাদের শেপ আপনার কন্ডিশন আর কি ফিজিক্যালও আমাদের না, ফিজিক্যাল আমি বলবো না, আপনার পজিশন ঠিক থাকলে আপনার পুল সহজে মারে না একদম, কিন্তু আপনার মেইন কাজ হচ্ছে কন্ডিশন। আচ্ছা, আপনি এই ম্যাচে রানের কথা বলছিলেন যে দর্শকরাও চায় অনেক রান হোক, বেশ স্কোরিং ম্যাচ হবে কিনা। জাভেদ, আপনারও কি মনে হয় যে এই ম্যাচে মানে রান হলে কি আসলে ভালো লাগে, এবং এই ম্যাচে কেমন রান হবে কি মনে হয়, আপনার গেস কি বলছে? রান হলে তো অবশ্যই ভালো লাগে, বা সবাই চলে চায় 4-6 দেখতে, যেটা আমিও চাই অবশ্যই। আমার মনে হয় হাই স্কোরিং ম্যাচই হবে, যেহেতু এদিকে গেইল যদি ক্লিক করতে পারে অবশ্যই আর একটা ভালো ইনিংস, যদি নিজে সেট হয়ে ভালো একটা শুরু করতে পারে, কিংবা তাদের থেকে কিন্তু এবি ডিভিলিয়ার্স এখনো জ্বলে ওঠা বাকি, যদি আজকেই সে দিনটা বেছে নেয় তাহলে হয়তো একটা হাই স্কোরিং ম্যাচই দেখতে যাচ্ছি আমরা। এই দুটি দলেরই প্রথম দিকের ম্যাচে একটা জিনিস খেয়াল করবেন বোধহয়, যে টপ অর্ডার কিন্তু ঠাস ঠাস করে বেশ কিছু উইকেট পড়ে গেছে, এবং এরপর ডোমিনি এবং মিলার প্রথম ম্যাচে একটা দারুণ জুটি করলেন, রেকর্ড জুটি। আবার ওয়েস্ট ইন্ডিজ দলেও কিন্তু দেখবেন সেদিন স্যামি এবং সিমন্স একটা বড় জুটি করেছিলেন, টপ অর্ডার গুলো কিন্তু ফ্লপ করেছে। তো আসলে এই দলগুলোর ব্যাটিং গভীরতা নিশ্চয়ই অনেক বেশি জোনায়, যার কারণে কিন্তু শেষ দিকে তাদের টেলেন্টও নিশ্চয়ই অনেক লম্বা। হ্যাঁ, তাদের তো আসলে মানে কি বলবো, মানে এটা তো দেখা গেল আমরা দুটা ম্যাচে দেখলেন যে প্রথম দিকে উইকেট পড়ে যাওয়ার পরও কোনো এফেক্টিভ পড়েনি তাদের ম্যাচে। তো এটা তো আসলে, আর যেখানে সাউথ আফ্রিকা যে ব্যাটিং লাইন আপ, তাদের আপনি কাকে ছেড়ে কাকে বলবেন, মানে প্রত্যেকেই হয়তো 3-4 নামানো যেতে পারে, এরকম একটা অবস্থা প্রথম 7 জনকে। একটা প্রশ্ন আমার জাভেদ ভাইকে এটা করতে ইচ্ছা করছে, পুল নিয়ে আপনি যে বললেন, আমাদের এখানে যে লিগ গুলো হয় সেখানে প্লেয়াররা কেমন সুযোগ পায় পুল প্র্যাকটিস করার, আমাদের পিচের যে কন্ডিশন, আমরা কি ওরকম বল পাই আমাদের পিচে? না, আমি বাংলাদেশ দল যাওয়ার আগে বলছিলাম কি বাংলাদেশ দল যেটা প্রিপারেশন নিচ্ছে ইজ মোর দেন এনাফ। হ্যাঁ, আমাদের একটু মানে এনাফ ইন দ্য সেন্স বলছি যে আমরা আগে গিয়েছি, এটা কিন্তু ওখানে গিয়ে ম্যাচ খেলতে পারিনি 1 বছরের মধ্যে, মানে 1 বছর বা 8 মাস আগে আমরা কিছু ম্যাচ খেলতাম, ধরেন নিউজিল্যান্ডে 4-5টা ওয়ানডে, অস্ট্রেলিয়াতে যে দল গিয়েছে 15 জায়গায় 18 প্লেয়ার দল যেত, তখন ওই প্লেয়ারটা এসে পার্সোনাল প্রিপারেশন করতে পারতো, এই টাইপের উইকেট হয়, তো যেটা আমরা করতে পারিনি। আর পুলের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আমাদের ডোমেস্টিক উইকেট কয়েকটা উইকেট যদি বাদ দিই, এখনো ওরকম ইন্সপায়ার করে না ব্যাটসম্যানদেরকে পুল খেলতে, আর বা ফাস্ট বোলারকে ওরকম ভাবে কনসিস্টেন্ট 3 কোয়ার্টার থেকে এক্সট্রা বা শর্ট বল করার জন্য ইন্সপায়ার করে না। কেন বলার চিন্তা করে একটা শর্ট বল করলে ওর মানে ধরেন 6 বলের সমান শক্তি লাগে, যে একটা এরকম। তো ওই জন্য ন্যাচারালি আমাদের স্পেশালি আমি বলবো জাতীয় লিগেতে, প্রিমিয়ার লিগে তাও কিছুটা হয়, কারণ ওয়ানডে থাকে শর্টার প্লেন, একটা বল একটা বাউন্স থাকে, যদি বলি ফতুল্লাহ যদি বলি রাষ্ট্রের উইকেট, কিন্তু আপনি বিকেএসপি সেকেন্ড উইকেট অনেকগুলো, হয়তো আজকে আমার সঙ্গে ক্রিকেট বোর্ডে অনেকদিন একমত হবেন না, কিন্তু এটা এখনো বাস্তব সত্য। আজকে আমরা 15 বছর টেস্ট খেলছি, মানে ভেরি মাচ এক্সপোজার পাচ্ছি, আমরা প্রচুর ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছি, কিন্তু আমরা ওইখানে গিয়ে ওভাবে পারফর্ম করতে পারছি না কেন? এটা একটা বড় কারণ যে আমাদের উইকেট, আমি বলছি না যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড উইকেট হোক, কে শাহ করে বলছে না, আমাদের আগে যেমন বঙ্গবন্ধু যেমন উইকেট ছিল ওরকম যদি সব উইকেট হয়, তাও বাংলাদেশ আরো 20% খেলা ইমপ্রুভ করবে। আপনি আসলে উইকেটের কথা বলছিলেন, এবং এই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বেশিরভাগই উইকেটে বা বেশিরভাগ মাঠে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম ক্রিকেটার প্রথম খেলছে, জাভেদ ভাই, এটিও একটা ব্যাপার কিনা আসলে? এটা হচ্ছে মেন্টাল ব্যাপার। এখন আপনার সচিন তো যত জোরে বল করতো অত জোরে মারতো, কিন্তু ও তো খেলছে 125-30 স্পিডে, তো এটা হচ্ছে মেন্টাল ব্যাপার। কিন্তু আপনার নর্মাল ম্যাচ যে খেলবেন আপনি, যেটা আপনার উইকেট আপনি কিভাবে প্রিপারেশন নিচ্ছেন, সেম ছোট্ট উদাহরণ দিন, আপনি আয়ারল্যান্ড স্কটল্যান্ড দেখেন না, দেখেন না, ওরা কয়টা ম্যাচ খেলেছে, কেন ওরা ভেরি মাচ কমফোর্টেবল, বিকজ আরো একটা কথা বলতে ইচ্ছে করছে, আমরা ইউএইর গতকালকের ম্যাচও দেখেছি, সেঞ্চুরি করেছেন তাদের সেনওয়ারি, অথচ আমরা 5টা বিশ্বকাপ খেলে ফেলেছি, এখনো কোনো সেঞ্চুরি নেই জাভেদ ভাই।
ওটাই বলছি যে এগুলো যে মানে মেন্টালি ব্যাপার। আপনি যখন কমফোর্টেবল থাকবেন, আপনি শর্ট বল করে আপনি স্ট্রোক খেলছেন, আপনি স্কোয়ার কাট খেলছেন, পুল খেলছেন, আমি বলছি না বাংলাদেশ পারে না, কিন্তু ওদের মতো এত কমফোর্টেবলি আমরা মারি না, এক্সেপ্ট যদি বাসারের কথা যদি বলি বা আশরাফুলের কথা যদি বলি। তো এটাই হচ্ছে কেন কমফোর্টেবল মারি না আমরা। আপনি বলেন যে আমরা স্পিনে আমরা খুব কমফোর্টেবল কেন, আমরা যখন আমাদের প্রিমিয়ার লিগ এখনো এমন ম্যাচ আছে, যদি লিগের যদি আমি যদি ভুল না বলে থাকি, 8-10টা ম্যাচের মধ্যে আমরা স্পিন দিয়ে আরম্ভ করি। এটা দুঃখজনক বাংলাদেশ ক্রিকেটের জন্য, ভেরি ব্যাড সাইন কি আপনার প্রিমিয়ার লিগ খেলছি, আমরা ফার্স্ট ক্লাস খেলছি, আমরা স্পিন দিয়ে আরম্ভ হয়, হতে পারে 10টা ম্যাচে একটা হতে পারে, কিন্তু আমরা ফুললি ক্যাপ্টেন চিন্তা করে কেন একটা অলরাউন্ডার নিব ফরাদ রেজাকে, 4টা স্পিনার নিয়ে খেলবো। এটা কেন হচ্ছে? বিকজ লো উইকেট, বল উঠে না ওরকম, তো সেই জন্য এটা হয়। আপনাদের ব্যাটিংটা কিভাবে ইমপ্রুভ করবেন? আপনি হয়তো আমাদের এখানে আপনি পার পেয়ে যাবেন, কিন্তু আপনি কিন্তু ওই জায়গায় পার পাবেন না কেন, হয়তো সার্ভাইভ করবেন, কিন্তু আপনি 300 তাড়া করতে গিয়ে অবশ্যই আপনাকে পুল খেলতে হবে, অবশ্যই কাট খেলতে হবে, অবশ্যই ওভার দ্য টপ খেলতে হবে। আপনি কিভাবে খেলবেন? আমি বলছি না, আবারও বলছি যে অস্ট্রেলিয়া কিভাবে বানাবো আমি, কিন্তু আমাদের নর্মাল উইকেট গুলো যদি ভালো করে মেনটেন করা হয়, পরিচর্যা করা হয়, আপনি নর্মাল, আমি আমার কথা এক্সাম্পল, আমি বুয়েট মাঠে আমি ঘাসে পানি রোল করতাম, তো কন্টিনিউ রোল হতো, তো মেনটেন হতো। কিন্তু আমাদের এত খেলা, আমি বলছি না গ্রাউন্ডসম্যানের দোষ দিচ্ছি না, কারণ এত খেলা পরপর খেলা, আজকে খেলা আছে কন্টিনিউ, ওই উইকেটে মাটিতে টেম্পো থাকে, ও তো একটু টেম্পোটা ডাউন হয়ে যায়, তখন আপনি বড় তো লাফাবে না। যে কোনো আপনি শুজ যদি আপনি ফেলে রাখেন, টেম্পো নষ্ট হয়ে জুতার সোলটা খুলে যায়, কেন হয়? সেম মাটিরও একটা টেম্পো থাকে, তখন প্রতিদিন খেলা হতো, যত্ন পাচ্ছে না, পানি রোল, পানি বাইরে কি হয় 18টা 10টা উইকেট থাকে, আমি চাচ্ছি না ওটা আমাদের 5টা উইকেট, কিছু কিছু মাঠ যদি আমরা ইমপ্রুভ করতে পারি, ওখানে যদি আমরা ফ্যাসিলিটি দিয়ে করতে পারি, তাহলে সম্ভব। আর আমি এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাচ্ছি, বড়ভাবে চিন্তা করতে হবে, তাহলে আপনি ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি পাবেন, আপনি ওয়ার্ল্ড কাপে মানে আগের থেকে দাবিদারে যেতে হবে, আমরা সেকেন্ড রাউন্ড যাবো, সেমিফাইনাল যাবো। এবারও কিন্তু বাংলাদেশের লক্ষ্য সেকেন্ড রাউন্ড যাওয়া, তবে আপনার যে কথাগুলো বললেন নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটি নিয়ে ভাববে, দেশের ক্রিকেটের স্বার্থে অন্তত। আমরা একটু মজিদের কাছে আসতে চাই যে আমরা পুল বিতে আর কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, এবং এই ম্যাচের আগে কিন্তু আসলে আমরা পয়েন্ট টেবিলে যেটা দেখলাম অনেকগুলো চমক আছে, পাকিস্তান সবার নিচে, আয়ারল্যান্ড 3 নম্বরে। তো এই গ্রুপ থেকে আসলে শেষ পর্যন্ত কোন 4টি দল যাবে বলে আপনার মনে হয়? দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এই দুটি দল কি আপনি ধরে নিচ্ছেন নিশ্চিতভাবেই যাবে পরের রাউন্ডে? জি, আমিও ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা প্লাস আরো যে দুটো দল আছে আপনার আয়ারল্যান্ডকে আমি সেকেন্ড রাউন্ডে এই মুহূর্তে আশা করছি না। পাকিস্তান কি যেতে পারবে? ঘুরে দাঁড়াতে পারে, আমি আশাবাদী। আচ্ছা আচ্ছা, যে তারা আসলে এরকম দীর্ঘদিন যাবত দেখছি যে পাকিস্তানে খেলা, যে ওরা অনেক সময় মানে যেটা আমরা কেউ আশা করি না ওরকম অঘটন ঘটেই ফেলতে পারে। তো সেক্ষেত্রে আমি পাকিস্তানকে এগিয়ে রাখছি যে তারা দ্বিতীয় সেকেন্ড রাউন্ডে যাওয়ার পসিবিলিটি আছে। এবং এই বিশ্বকাপে আসলে সবচেয়ে আকর্ষণীয় দিক এটি যে সবাই খুব ভালো খেলছে, বিশেষ করে সহযোগী দেশগুলো। গতকালকার ম্যাচগুলো আপনি নিশ্চয়ই দেখেছেন, ইউএই এবং আয়ারল্যান্ডের মধ্যকার, স্কটল্যান্ডের মধ্যকার, কি নাটকীয় একটি ম্যাচ আসলে হয়েছে। এবং তার আগের ম্যাচগুলো, আফগানিস্তানের ম্যাচও কিন্তু অনেক বেশি নাটকীয়তা ছিল। এখানে আপনি খেয়াল করবেন যে এক্সপিরিয়েন্স, এখানে যেগুলো দল জয়লাভ করেছে, যদি আমি শ্রীলঙ্কা আর ইসের কথা বলি। আচ্ছা, আপনার কথা শুনবো। এই ম্যাচের কিন্তু সিডনিতে এই মুহূর্তে টস হচ্ছে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার। আমরা সরাসরি স্টাফ ফোর্সের সৌজন্যে দেখে নিতে চাই টসটি। Beautiful cricket field, lots of tradition, history. Just love to play some cricket here, and very excited about today. You guys must be on such a high after that performance in Canberra. Yeah, we're obviously coming here with full confidence after winning our last 2 games. Obviously, the batting has been firing for us, so it's just about keeping improving and just, having a good game today. You got the anti-Chris Gale strategy? They've got a lot of good players in the team, but yes, I think we're pretty clear with what we need to do today to all the players, and just going to try and follow those game plans and do the basics well today, and hopefully come out on top. All right, it's a lovely looking pitch here, quite dry and straw-coloured. Roshan Mahanama from Sri Lanka is the match referee. Who is the home captain? A, B. All right, you've swapped teams, we're ready for the toss. South Africa have won the toss. Yeah, we're going to have a bat first today. Lovely conditions for bat. It looks like it. We know though we got to keep our feet on the ground and work hard here to get a good foundation, and should allow that middle order to free up at the end. So hopefully get some good runs behind us and then put West Indies under pressure. Do you have a preferred way to play as a team, batting or bowling first? We don't. We just want to play some good cricket and win games. That's all we do.
আমরা দেখছিলাম এবং টস জিতেছে দক্ষিণ আফ্রিকা, টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত। এবং একটু আগে মজিদ বলছিল টস একটি ফ্যাক্টর, এবং এই বিশ্বকাপে গতকালকেও টস ফ্যাক্টর ছিল বাংলাদেশের ম্যাচে। এই ম্যাচে টস জিতে ব্যাটিং পেয়েছে দক্ষিণ আফ্রিকা, সঠিক সিদ্ধান্ত নিশ্চয়ই জগৎ ভাই। হ্যাঁ, এগুলো বড় বড় ম্যাচে অলওয়েজ প্রথমে যে দল একদমই কমফোর্টেবল থাকে না ওরা কিন্তু সাধারণত মানে বা চেস করে চায় না, ওরা কিন্তু টস যদি ব্যাটিং এ নিয়ে নেয়, কারণ চেস করা অলওয়েজ টাফ। কিন্তু আবার অনেক দল আছে যে চেস করা পছন্দ করে, রাইট। যদি আমি আইল্যান্ডের কথা বলি, তবে আমরা এটা আসলে নিশ্চয়ই দেখবো ম্যাচে আসলে শেষ পর্যন্ত ঠিক কত রান করে এবং ওয়েস্ট ইন্ডিজকে কত রান চেস করতে হয়। আপাতত আমাদের ওয়ার্ল্ড কাপ কার্নিভাল থেকে যেতে হচ্ছে নিউজের সবচেয়ে আপডেট জানতে নিউজ স্টুডিওতে। সেখানে আছেন সহকর্মী তানভীর ইমন। তিতুমির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি একই সাথে যমুনার হেডলাইন নিউজে। ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে আনিসুল হক ও সাইদ খোকনকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। গতরাতে প্রধানমন্ত্রী তাদেরকে ডেকে নিয়ে পরীক্ষা চলছে, পরীক্ষার্থীদের জন্য শুভকামনাও জানাচ্ছি। তবে এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপ কার্নিভালে কিন্তু আর কিছুক্ষণ পরই শুরু হবে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। টস জিতে ব্যাট করতে নামবে দক্ষিণ আফ্রিকা। তার আগে আমরা একটু প্রতিদিনের মতো কার্নিভাল স্টুডিও থেকে যেতে চাই সারা দেশের কার্নিভালের খবরই আমরা সবসময় জানার চেষ্টা করি। এই মুহূর্তে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী আবিদ হোসেন সামি, তার কাছে একটু যাব। সামি, আপনার কাছে একটু জানতে চাই যে ঠিক কেমন কার্নিভাল দেখছেন আপনি সেখানে, বা কালকের ম্যাচের পরে আসলে কি প্রতিক্রিয়া বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের একটু জানাবেন। তিতুমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে কার্নিভালটা এই মুহূর্তে একটু ফিকে হওয়ার কারণটা হচ্ছে পাখির চোখ করে রাখা একটা ম্যাচ এভাবে হাত থেকে ফসকে গেছে। তো আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে যারা রয়েছেন তারা এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখা বাদ দিয়ে নিজেরাই একটু খেলার চেষ্টা করছেন। তো আমি একটু এখানে অনেকেই খেলছেন, অনেকে ব্যাটিং এ নামার প্রস্তুতি নিচ্ছেন, তাদের কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম কালকের ম্যাচটা নিয়ে। তারা বলছিলেন বেশ কিছু ফ্যাক্টর আসলে তারা এখানে চিহ্নিত করেছেন। আসলে নানা মনির নানা মত, এখন একটা ম্যাচ হারার পর অনেকগুলো বিষয়ই কাজে দেয়। অর্থাৎ আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে টসটা কি একটা অনেক বড় ফ্যাক্টর ছিল আপনার মনে হয়? হ্যাঁ, টসটা অবশ্যই একটা বড় ফ্যাক্টর ছিল। বাংলাদেশ যদি আগে ব্যাটিং নিত তাহলে হয়তো বা 280 করলেও শ্রীলঙ্কাকে রাখতে পারতো। আর সবচেয়ে বড় বাংলাদেশ ম্যাচটা হারার কারণ হচ্ছে আপনার কালকে যে বাজে ফিল্ডিং গুলো হয়েছে বাংলাদেশের, ওটা একদম খারাপ। আর বিশেষ করে আমি তামিমকে একটা কথা বলবো যে তামিম 2টা ম্যাচে খারাপ খেলছে। বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের মতো একটা আসলে তামিম আসলে আর ভালো খেলার দরকার ছিল। আচ্ছা, সেক্ষেত্রে অবশ্য ব্যাটিং লাইন আপের একটা বিষয় ছিল, আর মাঠ যেহেতু বড়, আগে ব্যাটিংটা একটা অ্যাডভান্টেজ থাকে। বাংলাদেশের জার্সি পরিহিত অবস্থায় দুজন রয়েছেন, মনে প্রাণে অবশ্যই বাংলাদেশ যতই আমরা ম্যাচ হারি। আমি যদি একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে আমাদের যে ব্যাটিং লাইন আপটা 8 জন ব্যাটসম্যান এবং এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান। এক্ষেত্রে কি মনে হয় ব্যাটিং অর্ডারে কি কোনো পরিবর্তনের কোনো বিষয় আছে কিনা? মুশফিক এবং সাকিব অনেক পরে ব্যাট করেছে, তাতে অবশ্য কোনো সমস্যা ছিল না, কিন্তু আমরা তামিম ভাইয়ের খেলা দেখি ইদারিং খুব খারাপ অবস্থা। ঠিক আছে, তো তামিম ভাই তো আমরা সবসময় বড় কিছু আশা করি, আসলে সে আমাদের ওরকম পূর্ণতা দিতে পারে না। আচ্ছা, অবশ্যই আমরা আশা করবো তিনি দিতে পারবেন। একটা শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই, টিমে কি কোনো স্পেশালিস্ট লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানের অভাব বোধ করছেন কিনা? নাসিরের কথাটা বিশেষভাবে বলছি। কোন জিনিসটা বুঝলাম? নাসিরের কথাটা বলছি, একটা লোয়ার মিডল অর্ডারের অভাব, ব্যাটসম্যানের অভাব বোধ করছেন কিনা? না, করছেন না। আচ্ছা, ঠিক আছে। সুতরাং দর্শক বুঝতেই পারছেন যে নানা মুনির নানা মত থাকবে, তবে প্রত্যাশা একটাই, এখন পাখির চোখ শ্রীলঙ্কা ম্যাচটা ছিল, এখন অবশ্যই স্কটল্যান্ডের সঙ্গে আমাদের জিততে হবে, তারপর ইংল্যান্ড বা নিউজিল্যান্ড যে কোনো একটা। তিতুমির, বুঝতেই পারছেন আসলে অনেক মত বিরাজ করছে আসলে এখন দর্শকদের মধ্যে। ফেরত যাচ্ছি আপনার কাছে। অনেক ধন্যবাদ সামি আপনাকে। আমরা সাধারণ দর্শকদের কথা শুনছিলাম এবং এই ম্যাচের পর স্বাভাবিকভাবে নানা রকম আলোচনা সমালোচনা চলছে এই ম্যাচ ঘিরে। তবে আপাতত ওয়ার্ল্ড কাপ কার্নিভালে আরো একটা বিরতির সময় হয়ে গেছে, আমাদের সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। চলছে ওয়ার্ল্ড কাপ কার্নিভাল, স্বাগত জানাচ্ছি শেষবারের মতো। আমরা শেষ অংশে চলে এসেছি। আজকে কিন্তু বিশ্বকাপের একমাত্র ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচে টস জিতে আর কিছুক্ষণের মধ্যে ব্যাট করতে নামবে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কাল রয়েছে দুটি ম্যাচ, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শুরু হবে সকাল 7টায়। মুখোমুখি দুই আয়োজক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। অকল্যান্ডে বাংলাদেশ সময় সকাল 7টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ ঘিরে এরই মধ্যে কিন্তু উত্তাপ ছড়াতে শুরু করেছে দুই আয়োজক দেশে। জানবো কেমন হতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে হেভিওয়েট ম্যাচে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ। এই ম্যাচে অস্ট্রেলিয়া দলের সবচেয়ে বড় চমক বলতে হবে যে মাইকেল ক্লার্কের ফেরা। তিনি কিন্তু ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরছেন আবারও। ডেভিড ওয়ার্নার থাকবেন ওপেনিং, অ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক ঢুকছেন, যে কারণে জর্জ বেইলিকে আসলে জায়গাটা ছেড়ে দিতে হচ্ছে। স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ব্র্যাড হার্ডিন, মিচেল জনসন, মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড। বাকি টিমটা কিন্তু একই রকম থাকছে। এবার জানবো নিউজিল্যান্ডের একাদশটি।
নিউজিল্যান্ডের একাদশে আসলে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককালাম, কেন উইলিয়ামসন, রস টেলর, গ্রান্ট এলিয়ট, কোরি অ্যান্ডারসন, লুক রাঞ্চি, ড্যানিয়েল ভেটরি, অ্যাডাম মিলনার, টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট। এই হচ্ছে নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ। দু দলের মুখোমুখি পরিসংখ্যান জানানোর পালা এবারে। এই দুটি দল কিন্তু এ পর্যন্ত 125 বার মুখোমুখি হয়েছে, যেখানে 34 জয় নিউজিল্যান্ডের, 85 জয় অস্ট্রেলিয়ার। নিশ্চিতভাবেই তারা পরিসংখ্যানে অনেক বেশি এগিয়ে। তবে এই ম্যাচের আগে কিন্তু আসলে পরিসংখ্যান দিয়ে আসলে অনেক কিছুই বোঝা যাবে না, যেহেতু নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুটি দলই রয়েছে ফর্মের তুঙ্গে। এবং এই ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি আকর্ষণ যেটি ছড়াচ্ছে এখন পর্যন্ত কিন্তু একটি কথার লড়াই হওয়ার সম্ভাবনা দুই দলের মধ্যে কিন্তু হচ্ছে। কিন্তু অকল্যান্ডে খেলা, দর্শক সমর্থন নিশ্চয়ই নিউজিল্যান্ডের পক্ষে থাকবে জাভেদ ভাই। না, তা তো অবশ্যই। ইভেন আমি মনে করি এটা একটা মানে কে কতটুকু পানিতে আছে কালকে খেলার উপর ডিপেন্ড করবে। এটা যে কার কি অবস্থা, এক্সপোজার হবে, কে কার বোলিং অবস্থা, কার যেহেতু দুনো দলই ওই কন্ডিশনে খেলে ইউজ টু, দুনো দলই হাড্ডাহাড্ডি। নিউজিল্যান্ড অনেক ফর্মে আছে, অস্ট্রেলিয়া ফর্মে আছে, ক্লার্কের ফিরে আসা অস্ট্রেলিয়া মানে মেন্টাল অনেক বড় একটা বুস্ট আপ। কালকে বোঝা যাবে কে কতটুকু পানিতে আছে। রাইট। এই ম্যাচ ঘিরে জাভেদ কেমন আগ্রহ বোধ করছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া? অ্যাকচুয়ালি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আমার মনে দুজনই এখন সেকেন্ড রাউন্ডের পথে যাওয়ার দাবিদার। বাট মনে হচ্ছে কালকের ম্যাচটার জন্য অস্ট্রেলিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। কাল তো মোটামুটি ফাইনাল খেলা, আমি আশা করছি এই দুজনই হয়তো বা ফাইনালে যাবে, কারণ যে তাদের যে স্পিডে খেলছে এবং মানে এটা আসলে একটা শো স্টপার ম্যাচ হবে। এই টুর্নামেন্টের বেস্ট ম্যাচ আশা করছি এবং কারো মিস করা উচিত না কালকে ম্যাচটা। রাইট, এক্স্যাক্টলি। মজিদ, আপনিও নিশ্চয়ই মিস করতে চাইবেন না? অবশ্যই না, তবে এই দুই দলকে আমি সুপার ফোরে দেখবো এরকম একটা আশা। এবং কালকের ম্যাচ নিয়ে অবশ্যই খুব চারদিকে আলোচনা চলছে। আলোচনা আমাদের এখানে চলছে, চারদিকেই চলছে যেমনটি বললেন। তবে এই ম্যাচ ঘিরে কিন্তু সবচেয়ে বেশি টেনশনে দুটি দল, যে দুটি দল খেলবে সেই দুটি দলের ম্যাচের আগের বক্তব্য বা প্রতিক্রিয়া আমরা একটু দেখে নিচ্ছি। নিশ্চিতভাবেই এটা একটা বিগ ম্যাচ। আমি সুযোগ পেলে সেরাটা দিতেই চেষ্টা করব। দুটি দলই দারুণ ফর্মে রয়েছে, তবে অকল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ড এগিয়ে। তবে আমরা এই ম্যাচটি খেলার জন্য মুখিয়ে আছি। সবসময় কিন্তু 45,000 দর্শকের সামনে খেলার সুযোগ পাওয়া যায় না, যারা প্রত্যেকেই আমাদেরকে সমর্থন দিবে। স্বাভাবিকভাবেই এই ম্যাচ নিয়ে আমরা দারুণ আগ্রহ বোধ করছি। কথা শুনছিলাম ভেটরির। এবং জাভেদ ভাই, এই ম্যাচে কি আপনি আসলে কাউকে এগিয়ে রাখছেন? না, 50-50 নিশ্চয়ই ওরাই জিতবে। শেষ দিকে চলে এসেছে। অনেক ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরা একটু দেখাতে চাই যে পুল এর এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলে কি অবস্থা, কারণ এই পুলে কিন্তু বাংলাদেশও আছে এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি বাংলাদেশে খেলা হয়নি। তবে নিউজিল্যান্ডের সঙ্গে কিন্তু বাংলাদেশ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচটি খেলবে। তার আগে এই মুহূর্তে পুল এর পয়েন্ট টেবিলের কি অবস্থা? কালকের ম্যাচের পর বাংলাদেশ কিন্তু পুলের পয়েন্ট টেবিলে পরিবর্তন হয়েছে। তারা 3-এ ছিল, এখন কিন্তু 4 নম্বরে চলে গেছে। উপরে সবার উপরে নিউজিল্যান্ড 3 ম্যাচে 3 জয় 6 পয়েন্ট। শ্রীলঙ্কা আছে তারপরে 4 পয়েন্ট নিয়ে, তারা কিন্তু 5 থেকে 2-এ চলে এসেছে। নেট রান রেটও তাদের বেশি স্ট্রং হয়েছে। অস্ট্রেলিয়া আছে তারপরের অবস্থানে, বাংলাদেশ আছে 4 নম্বরে, আফগানিস্তান 5, ইংল্যান্ড 6 এবং স্কটল্যান্ড আছে 7 নম্বরে। তারা একমাত্র এই গ্রুপের একমাত্র দল যারা এখনো কোনো ম্যাচ জেতেনি। আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তবে সবার শেষে প্রতিদিনের মতো জানিয়ে দিচ্ছি আমাদের বিশ্বকাপ কুইজ, সেটি জানিয়ে দিচ্ছেন সহকর্মী শাহরিন জেবিন। বিশ্বকাপ কুইজ। এবারের বিশ্বকাপে কতটি দেশ খেলছে? অপশন এ 14টি, অপশন বি 8টি। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন GQ স্পেস A অথবা B আর পাঠিয়ে দিন 3333 নাম্বারে। যে কোনো মোবাইল থেকে যত খুশি। উত্তর পাঠানোর শেষ সময় আজ রাত 11টা। তো ভিউয়ার্স, কুইজে অংশ নিন আর জিতে নিন নগদ 2000 টাকা প্রতিদিন। এছাড়া সপ্তাহ জুড়ে 7টি প্রশ্নের সঠিক উত্তরদাতা পাচ্ছেন 2 জনের বিমান টিকিট সহ 2 রাত কক্সবাজারে থাকার সুযোগ, সেই সাথে একটি স্মার্টফোন আর একটি ট্যাব। এখানেই শেষ না, আর বিশ্বকাপের পুরো আয়োজনে সর্বোচ্চ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিন মেগা পুরস্কার নগদ 1 লক্ষ টাকা, একটি 32 ইঞ্চি LED টিভি, একটি স্মার্টফোন, একটি ট্যাব। দেরি না করে এক্ষুনি হাতে নিন মোবাইল সেট, অংশ নিন ওয়ার্ল্ড কাপ কুইজে।
দারুণ আকর্ষণীয় সব পুরস্কার কিন্তু অপেক্ষায় সময়ও খুব বেশি নেই, ঠিক রাত 11টা পর্যন্ত, কারণ 12টা 5 ওয়ার্ল্ড কাপ ক্রেজিতে আমরা জানিয়ে দিই পুরস্কার বিজয়ীর নাম। বিশ্বকাপ নিয়ে সারাদিনই যমুনার পর্দায় থাকছে নানা আয়োজন, দুপুর 1টায় কিন্তু আছে ওয়ার্ল্ড কাপ টুরে। এছাড়া বিশ্বকাপে বাংলাদেশ এবং বিশ্বকাপে যমুনা, এই ট্যাগলাইনে চলছে আমাদের বিশ্বকাপ আয়োজন। ওয়ার্ল্ড কাপ কার্নিভাল আজকের মতো শেষ করতে হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ক্রিকেটার এবং সমর্থকদের সব খবর নিয়ে আবারও হাজির হবো কাল ঠিক একই সময়ে।